সস্তায় পুষ্টি খেয়ে সন্তুষ্টি। সস্তার প্রোটিনের নাম বললেই সবার আগে মাথায় আসে ডিমের কথা। শুধু খাবার হিসেবেই নয়, রূপচর্চাতেও ডিমের জুড়ি মেলা ভার। তবে বর্তমানে আরো একটা কাজে ডিম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, সেটা হলো জনরোষ। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের বিরুদ্ধে জমিয়ে রাখা ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে ফেটে পড়ছে। তৃণমূলের নেতাদের যেখানেই পাচ্ছে সাধারণ মানুষ মেরে হাতের সুখ করে নিচ্ছে। সে তালিকা থেকে বাদ যায়নি তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই জনরোষের পর যা যা হলো, সেই সমস্ত গল্প ভয়ঙ্কর একটা কনস্পিরেসির দিকে ইঙ্গিত করছে। নানা ভয়ঙ্কর তথ্য উঠে আসছে এই ঘটনার পর। কি সেই ঘটনা? কেন আমি বারবার বলছি এই রাজ্যে নির্বাচনের সঙ্গে বিদেশের ডিপ স্টেটের যোগ রয়েছে, তা আরো একবার প্রমাণ করে দেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি সোনারপুরে মৃত এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দিকে সাধারণ মানুষ পচা ডিম ছুঁড়ে মারেন। পুরো শরীর কাঁচা ডিমে মাখামাখি হয়ে যায়। কেউ কেউ পাথরও ছুঁড়তে থাকেন। মাথা বাঁচাতে হেলমেট পরে প্রতিবাদ স্থল থেকে চলে যেতে হয় তাকে। এই পর্যন্ত আপনারা সবাই দেখেছেন। টিভির দৌলতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সামাজিক মাধ্যমে সারাদিন ভাইরাল ছিল সেই সমস্ত ক্লিপ। কিন্তু আপনারা তো জানেন, শুধু খবর পরিবেশন আমি করি না, খবরের মধ্যে থেকে খবর তুলে এনে এক্সপ্লেন করি আমি। কাজেই এই ঘটনা যখন প্রচন্ড ভাইরাল হলো, আমি একটু নাড়াচাড়া শুরু করলাম এটা নিয়ে। বলবো কি চমৎকার তথ্য আমি পেয়েছি, তার আগে বলে দিই এই ঘটনার পর ঠিক ঘটনা প্রবাহ কি কি হলো। এই ঘটনার পর ছুটে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পিসিমা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই যুবরাজকে নিয়ে যাওয়া হলো অ্যাপেলো হাসপাতালে। শরীরে কোনো রকম চোট না থাকায় অ্যাপেলো হাসপাতাল তাকে ভর্তি নিতে চাইলো না। মামুলি কয়েকটা অ্যান্টাসিড, এই প্যান ডি জাতীয় ওষুধ দিয়ে প্রেসক্রিপশন দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। আর এখান থেকেই শুরু হলো তৃণমূলের কনস্পিরেসি থিওরি। পিসিমা বললেন অ্যাপেলো হাসপাতালে যুবরাজের নাকি চিকিৎসাই করা যাচ্ছে না, কেউ নাকি তার চিকিৎসা করতে চাইছে না, তাই তাকে শিফট করে নিয়ে যাওয়া হচ্ছে বেলভিউ হাসপাতালে। কিন্তু সেখানেও বিধিবাম। যার শরীরে কোনো রকম আঘাত নেই, যে অসুস্থই নয়, তার চিকিৎসা কি করে হবে বলুন তো? না মানে ডাক্তাররা তো আর জোর করে চিকিৎসা করবেন না, তাই না? তো যথারীতি বেলভিউতেও জানিয়ে দেওয়া হলো কোনো চিকিৎসার দরকার নেই, তাকে বাড়িতে বিশ্রাম নিতে বলা হলো। এরই মধ্যে একটি ভাইরাল ভিডিও সামনে এলো, যেখানে শুনতে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় ধমকাচ্ছেন বেলভিউ হাসপাতালের সিএমও কে। দেখুন সেই ভিডিও। Everybody will remember these arrogant, don't follow us. Just to show you are there. You are running the hospital, taking the doctor. Because BJP is in power. Tomorrow in their central government is not just them to infect it. For your health, you should be safe and sound. তারপর পিসিমা জানিয়ে দিলেন কলকাতার কোনো হাসপাতালের উপর তার ভরসা নেই, তাই বাড়িতেই চিকিৎসা হবে যুবরাজের। রাজ্য বিজেপির তরফ থেকে এই পুরো বিষয়টা নিয়ে বেশ নিন্দে জানানো হয়েছে। রাজ্য সভাপতি জানিয়েছেন এই ঘটনা সম্পূর্ণ জনরোষের ঘটনা, এর সঙ্গে বিজেপির কোনো যোগসাজশ নেই। এমনকি ঘটনার পরপরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন এবং পরদিনই গ্রেফতার করা হয় 6 জনকে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। এখানেও আরেক কাণ্ড। জানা যায় এই 6 জন যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ। তারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীত গোষ্ঠীর। কাজেই সুযোগ পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চড়াও হয়েছিল তৃণমূলেরই অপর একটি গোষ্ঠীর লোকজন। এই ঘটনায় তৃণমূল বিজেপির হাত দেখলেও ফুটেজ, ছবি, ভিডিও থেকে যা যা পাওয়া গিয়েছে তার নিরিখে গ্রেফতার হয়েছে। আর তাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে এটা তৃণমূলই একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এর পিছনে হাত ছিল তৃণমূলেরই। তাৎপর্যপূর্ণভাবে স্থানীয় মানুষরা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সাধারণ মানুষ রেগে গেছিলেন, কারণ তিনি কোনো অসহায় ডেডিকেটেড তৃণমূল কর্মী মারা যাওয়ার পর তার পরিবারকে দেখতে যাননি। তিনি যার পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন, মানে যার মৃত্যুর পর, সেই সঞ্জু আসলে একজন সমাজ বিরোধী ছিল।
কোনোভাবেই পোস্টফুল ভায়োলেন্স এসে মারা যায়নি, এমনকি তার গায়ে একটা আঁচড় পর্যন্ত পড়েনি। সে মারা গেছে অতিরিক্ত নেশা করার কারণে। স্থানীয় মানুষরা জানিয়ে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন। তিনি আসলে সমাজ বিরোধী দুষ্কৃতীদের আড়াল করতে চাইছেন, তাদের পাশে দাঁড়াতে চাইছেন। আর এই বিষয়টা সামনে আসতেই আরো ক্ষেপে যায় জনগণ। অভিষেককে দেখেই তারা চোর চোর স্লোগান দিতে থাকে। তাহলে ঘটনা প্রবাহ কি দাঁড়ালো? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন মদো মাতালে দুষ্কৃতী মারা যাওয়ার কয়েকদিন পর তার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন। সেই মদো মাতালের স্বাভাবিক মৃত্যুকে পোস্টফুল ভায়োলেন্সের মৃত্যু বলে চালানো হলো। মানুষজন অভিষেককে দেখে চোর চোর স্লোগান দিল এবং ডিম ছুঁড়ে মারলো, তার উপর চড়াও হলো। তারপর জানা গেল এর নেপথ্যে রয়েছে তৃণমূলের অপর একটি গোষ্ঠী। না, গল্পটা এখানেই শেষ নয়। এবার আমি আসল কথা বলবো। ভাইপোর সুখ্যাতি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের সীমানা পেরিয়ে পৌঁছে গেল সোজা আন্তর্জাতিক মঞ্চে। আর এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চে, আন্তর্জাতিক চ্যানেলে খবর হিসেবেও দেখানো হলো। বুঝতে পারছেন তৃণমূলের হাত ঠিক কতদূর বিস্তৃত ছিল? এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এই রাজ্যের নির্বাচনে ডিপ স্টেটের কলকাঠি নাড়া নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সামান্য কয়েকটা ডিম ছোড়ার ঘটনা যদি আন্তর্জাতিক মিডিয়া এত বড় সড়ো করে দেখানো হয়, তাহলে বুঝতে পারছেন কারা চাইছিল না যাতে এই রাজ্যে পরিবর্তন হয়। দেখুন, নতুন সরকার এখন 1 মাসও হয়নি ক্ষমতায় এসেছে। এর মধ্যে দু একটি ছোটখাটো ঘটনাকে অরাজকতা বলে দেখানোর চেষ্টা করছে তৃণমূল। তারা বলছে এই রাজ্যে নাকি প্রতিশোধের রাজনীতি চলছে, কিন্তু সত্যিটা হলো বিজেপি ক্ষমতায় আসার পর কোনো মায়ের কোল খালি হয়নি। আমি বরং একবার মনে করিয়ে দিই প্রতিশোধের রাজনীতি ঠিক কিরকম হয়। 4 মে থেকে 14 মে অবধি বিভিন্ন জেলার সমস্ত গেস্ট হাউস বুক করে রেখেছিল তৃণমূলীরা। হুমকি দিয়েছিল বিজেপির পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট এবং কর্মীদের। তারা জানিয়েছিল 4 তারিখ বাড়ির মেয়ে বউকে রেডি রাখিস। বিধানসভা নির্বাচনে ফলাফল অন্যরকম হলে কতদিন ধরে যে হিন্দু নারীরা টানা ধর্ষিতা হতেন তা ভাবনার বাইরে। ত্রিলোচন মাহাতোকে মনে আছে আপনাদের? ফেসবুক প্রোফাইল ছিল না, রাজ্য রাজনীতি রাষ্ট্র নিয়ে বড় বড় পোস্ট লিখতো না। 18 বছর বয়স থেকে বিজেপি করতো শুধু। পুরুলিয়ার জঙ্গলে তাকে ঝুলিয়ে সাদা জামায় কালো কালি দিয়ে তৃণমূল লিখেছিল 18 বছর বয়সে বিজেপি করার ফল বোঝ এবার। কিভাবে প্রতিশোধ নেবে ত্রিলোচন মাহাতোর পরিবার? 2021-এ ফলাফলের পর লাইভে এসে রাজ্য প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিলেন মানিকতলার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পাননি। পিটিয়ে মেরে ফেলা হয়েছিল অভিজিৎকে, পাশাপাশি আছড়ে মেরা হয়েছিল তার আদরের কুকুর ছানাদেরও। 4 মাস পর রক্ত জমে কালো হয়ে যাওয়া পোকায় খাওয়া কয়েকটা মাংসের টুকরো পেয়েছিল তার পরিবার। 2021-এ ওদের দুর্গাপুজোয় আমি গিয়েছিলাম, উপস্থিত ছিলাম সেখানে। তার দাদা বিশ্বজিতের সামনে দাঁড়ানোর সাহস হয়নি। তখনও তিনি বিচার চাইছিলেন, এখনো চাইছেন। বিশ্বজিৎ বাবুরা কিভাবে প্রতিশোধ নেবেন বলুন তো? ধীরে ধীরে সংখ্যালঘু অধ্যুষিত হতে চলা উত্তর দিনাজপুরের দাড়িভিটে বাংলা শিক্ষক যে খুন হতে হয়েছিল রাজেশ সরকার, তাপস বর্মনকে। শরীরের খুব কাছে গুলি করে তৃণমূলের পুলিশ। ওদের হয়ে কে নেবে প্রতিশোধ? কিভাবে নেওয়া হবে প্রতিশোধ? মুর্শিদাবাদের চন্দন দাস, হরগোবিন্দ দাসের পরিবার নেবে কিভাবে প্রতিশোধ? যে চাকরিহারাদের রাস্তায় ফেলে পিটিয়েছে তৃণমূলের পুলিশ, তারা কিভাবে প্রতিশোধ নেবে? দিনের পর দিন ডিএ না দেওয়ায় যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা মাসিক ওষুধটুকু কিনতে হাঁসফাঁস করছেন, তারা কিভাবে প্রতিশোধ নেবে বলতে পারেন? দূর থেকে 5-6খানা ডিম, 2-1টা কিল চড়ে এই ভুরি ভুরি অন্যায় প্রতিশোধ হয়ে যায় বুঝি? আমি দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাটক শুরু করেছে, মানে অভিষেকের লাইনেই হাঁটতে চাইছে আর কি। একদিকে বলছেন রক্তে আমার পাঞ্জাবি ভিজে গেছে, অন্যদিকে মাথায় আঘাতের ছিটে ফোঁটা নেই। ওই রাখাল বাঘের গল্পটা জানেন তো? যেদিন সত্যিই পালে বাঘ পড়েছিল, রাখালের ডাকে কেউ কিন্তু সাড়া দেয়নি। বাঘ ছিঁড়ে খেয়েছিল রাখাল বালককে। আমি তো শুনলাম একদম স্পষ্ট, যেদিন অভিষেককে মারধর করা হলো, মানুষজন যেদিন মারলেন, তারা স্পষ্ট বলছেন যে তৃণমূলের নেতা নেতৃত্বের আমাদের হাতে ছেড়ে দিন, আমরা বুঝে নেব।
জনগণ বুঝে নেবে তৃণমূলের নেতা নেত্রীদের, আর হচ্ছেও তাই। জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় মানুষজন চড় থাপ্পড় মেরে সিধে করে দিচ্ছে তৃণমূল নেতাদের। আপনাদের কি মনে হয়, তৃণমূলের বিচার কি জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।